আপনি কোর্টে যাবেন, কিন্তু এসব কোর্টের জুজু টুজু দেখালে কোনো লাভ হবে না। কোর্ট আছে, তার বিচার ব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমরা সেই বিচার ব্যবস্থাকে মান্যতা দিই। যেটা করেন না সেটা আপনারা করেন না, আপনারা তাকে নিজেদের ভেবে নেন, নিজেদের এর মধ্যে অ্যাম্বিটের মধ্যে তাদের নিয়ে এসেছেন। এটা আমরা করি না, আমরা বিচার ব্যবস্থাকে যথেষ্টভাবে শ্রদ্ধা করি। এবং আপনি যাবেন কোর্টে, কিন্তু কোর্টে তো যাবেন, তার আগে তো নিজেই বলে দিয়েছেন। তাহলে কি আপনি কোর্টের কাছে হলে, কোথাও ইনভেস্টিগেশন হলে, আমরা কি এবার হোম মিনিস্টারকে সাক্ষী হিসেবেও দেখতে পাবো? আমার প্রশ্ন এটা যেটাও কি দেখতে পাবো, এটা আমরা জিজ্ঞাসা করতে চাই। এবং এখানে বলেছে যারা যারা নাকি বিরোধী দলে আছে, যারা ডিসিডেন্ট পলিটিক্স করে, তাদেরই নাকি আমরা একদম এই ধরনের অত্যাচারের শিকার করি। এটা হয় কোনোদিন? বাংলার মতন শান্তিপ্রিয় জায়গা কোথাও আছে? বাংলাতে গণতন্ত্র যেভাবে আছে, বাংলাতে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে যেভাবে বাংলায় শান্তি রক্ষা হয়, তাকে অকারণে কলুষিত করবার জন্য এই চক্রান্ত, একে আমরা তীব্র ধিক্কার জানাই। এটা চলতে পারে না, এটা হতে পারে না। এবং আমরা এখানে দেখতে পাই যে উনি বলেছেন যে কাশীপুরে আমাদেরই নাকি লোক করেছেন। জানছেন কি করে? আমরা কাশীপুরের সাথে আমাদের কোনো কোনো এই হত্যাকাণ্ড কেন, কোনো অত্যাচারের সাথে আমাদের সম্পর্ক নেই। হঠাৎ বলে দিলেন বিজেপির যুব মোর্চা, হতে পারে ভাইস প্রেসিডেন্ট, তারা জানবেন তাদের দলের ব্যাপার, কিন্তু এটা অকারণে আমাদের কালিমা লিপ্ত করবার একটা জঘন্য প্রচেষ্টা। এবং আমরা কখনো মৃত্যুকে সমর্থন করি না। আমরা বলতে চাই মৃত্যুকে সমর্থন কেউ করে না। কোনো দুর্ঘটনা ঘটুক, কোনো এই ধরনের অসামাজিক কাজ হোক, এটা কেউ চায় না, আমরা তো চাই না। আপনারা তো সবাই জানেন, এই বাংলা জানে, ভারতবর্ষ জানে, সারা পৃথিবী জানে, প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আমাদের নেত্রী বিরোধে থাকার সময়, বিরোধী দলে থাকার সময়ও তিনিই তো লড়েছেন। কোথায় ছিলেন তারা? সিঙ্গুরের সময় কোথায় ছিলেন? নন্দীগ্রামের সময় কোথায় ছিলেন? তারা তো দেখেননি। আর বলছেন আজকে সিপিএম এর থেকেও বেশি হিংসা হচ্ছে। আপনি কোথায় ছিলেন? আপনি গুজরাটে কি করছিলেন তখন? গুজরাটের হিংসার কথা মনে পড়ছে না বুঝি? আর সিপিএম এর কি হাতে তামাক খাচ্ছেন এখন, তাই সিপিএম এর বেশি দেখছে না? তো আজকে আমরা এই কথাটাই বলতে চাই যে তিনি যেভাবে রাজনীতিকরণ করছেন, এবং কলকাতা পুলিশ নাকি তার দেহ, মৃতের দেহ নাকি ছিনিয়ে নিয়েছে। এটা তো একটা প্রসেস, নিয়ে যাবে, পোস্টমর্টম হবে, এটাই তো কাম্য। এবং সেখানেই যা যা হবার, যা যা বেরোবার, তার পোস্টমর্টমের রিপোর্ট থেকে বেরোবে, যেগুলো পরে এভিডেন্স হিসাবে যেখানে ইনভেস্টিগেশন হবে, সেখানে ইনভেস্টিগেটিং অথরিটির কাছে সেটা এভিডেন্স হিসাবে প্রডিউসড হবে। সুতরাং তিনি কি করে বলছেন যে ছিনিয়ে নিয়ে গেছে? ছিনিয়ে মানে কি? তাহলে কি তাদের এই পলিটিক্স করবার জন্য এটা ইঙ্গিত করে না যে তারা ওটাকে ধরে রেখেছিলেন, যে পুলিশকে ছিনিয়ে নিয়ে যেতে হবে? একটা ডেড বডি ধরে রাখবেন কেন? তার মূল জায়গাটা বোঝবার জন্য, কি ঘটনা ঘটেছে, সেটা আত্মহত্যা না হত্যা, হত্যা করলে কে হত্যা করেছে, এগুলো তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। সেটা কি করে করছেন? আবার বলছেন সিবিআই হওয়া উচিত। কি সিবিআইতে কি জুজু নাকি? সিবিআইতে কি আমরা জিজ্ঞাসা করছি? আর এই জায়গা থেকে এটাও বলছি, 2013 সালে গুয়াহাটি হাইকোর্ট সিবিআই এর যে ফরমেশন হয়েছিল দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টে, সেটা কিন্তু সেটাসাইড করে দিয়েছিল, একটা 88 পাতার জাজমেন্ট। সেটা পরবর্তীতে 2014 সেটা স্টেড হয়েছে ফেব্রুয়ারি মাসে। যদি সিবিআই লিগ্যাল হয়, তাহলে সেই হিয়ারিংটা হচ্ছে না কেন? কেন বা সেটাকে না এনে হিয়ারিংটা করিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের থেকে একেবারে এই মান্যতাটা দেওয়ানো হচ্ছে না? কার স্বার্থে? 2014 পর থেকে তারা ক্ষমতায় আছে, তারা অপব্যবহার করছে সিবিআই কে। সিবিআই কে এমন করে দিয়েছে, বলছে এতগুলো কেস সিবিআই এর কাছে পাঠিয়ে দিয়েছে, লোকাল থানা করে দিয়েছে, নিজেরাই করছে, লোকাল থানার চেয়ে বেশি কেস। তো আমরা সেই জায়গায় প্রতিবাদ করছি। এবং বলছেন যে আমাদের নেত্রীর নাকি এখনো মানে 1 বছর কেটে গেছে, কিন্তু তিনি শুধরাননি। বাবা, তো শুধরাননি, উনি শুধরেছেন? উনি গোধরার কাণ্ড থেকে শুধরেছেন? হাত
একটু দেখতে হবে তো সব, ওইসব বলে লাভ হবে না। এ বাংলা জানে যে আমাদের নেত্রী, তাকে তার শোধরাবার দরকার হয় না, তিনি নিজে এমন কিছু করেননি যে তাকে শুধরে ঠিক করতে হবে। তিনি বাংলার মানুষের পাশে থেকেছেন, ওদের গায়ে জ্বালা ধরেছে, তিনটে বার তিনটে টার্মে বাংলার মানুষ তাকে পরের পর বেশি সংখ্যক মান্যতা দিয়ে তাকে নিয়ে এসেছে, তাকে মর্যাদা দিয়ে নিয়ে এসেছে, আমাদের সংখ্যা বেড়েছে, এটা ওনার মনে রাখতে হবে। সুতরাং এখন তো সবই বিজেপির যারা কর্মকর্তারা তারা তো সব চলে আসছে, তারা তো নিজেরাই বলছে যে তারা ওখানে যা ভেবেছিল তা হচ্ছে না। আজকেও দেখলাম কোথায় চলে এসেছে, ঝাড়গ্রামে না কোথায়, কাল না আজকে সে ঝাড়গ্রামে চলে এসেছে, 80 জন চলে এসেছে। তো ভাবুন, তো তারা, তাদের মধ্যে অনেক কেউ জানে না তার নাম। আমরা এরকম এক এক সময় দেখেছি এক একটা পলিটিক্যাল পার্টি তার মেম্বারশিপ তৈরি করবার জন্য ভোটার লিস্টটাকে রাখে সামনে, রেখে সে ভোটার লিস্ট থেকে মেম্বার করে দেয়, এগুলো আমরা দেখেছি। আমরা তো অনেক দিন রাজনীতির ময়দানে আছি, এরাও কি তাহলে তাই করেছে? কারণ ওরা বলছেন, যারা এসেছেন তারা বলছেন আমরা জানি না আমাদের কখন কর্মকর্তা করে দিয়েছে। বাবারে বা, ভালো দল তো, তো খুঁজে খুঁজে কি করছে, এটাই আমাদের বক্তব্য। এবং তুমি আগে বললে, হ্যাঁ, এটা নিয়ে আমাদের ইংরেজিতে এবং হিন্দিতে বলবে, এবং না আমাদের আরো বক্তব্য আছে, আমরা পয়েন্ট ওয়াইজ আরো যাব, কিন্তু আজকের ঘটনা নিয়ে যেটা বলার আমি বললাম সেটা ডক্টর পাঁজাও বলবে। মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন। Actually, what we are here to say is basically there is Honorable Amit Shah ji, he needs to let us know that he is here in Bengal in capacity as a BJP leader or in capacity as a Union Home Minister. So that is one big question. Because when you come and when you are a minister, then you cannot lie to the people. And we are hearing so many lies this time again, and almost it is a repetition of what we were hearing last year before elections. Now the point is, those who are bulldozing democracy themselves are now teaching us lessons on democracy. It's very unfortunate. And it's also very unfortunate that those who could not digest the defeat or could not digest the mandate of the people of Bengal, which was last year, Assembly elections 2021, very coincidentally, they arrived on the day when Trinamool Congress was observing its third term, the completion of 1 year of its third term. So the political tourist, as Didi said, Porjotok, has to be accountable also to the state. Now, every death is condemned by our leader, Mamata Banerjee. Any death, especially when it is unnatural. But as we are saying, and we are questioning him, the Honorable Home Minister or oblique BJP Neta, that how did you arrive at this conclusion that this is a political murder? First of all, how did you arrive that the death is due to murder? So somehow they are building up a narrative, and knowing BJP as they do and as they perform politically, this narrative was very conveniently built up, and all their leaders were informed. They all rushed to the spot in Kashipur. So we saw that just like Shokuni, we say, just like Shokuni, just like an eagle, they have again started dead body politics, politics over a dead body. And much before the relatives could even say something, they tried to interfere the scene of the hanging. So they have been tampering with the evidence and also hampering the police from doing its duties, which is to take the body for an immediate post-mortem. Now that is essential to even judge whether it is a case of a suicide and then murder, or whichever it is. And then comes the idea as to who did it, and then comes whether there is a political intent on it. So they have jumped all these stages, and they are now building up this narrative that it is a political murder, and probably they are also asking for CBI, which is not required when they are already questioning and answering themselves. So they themselves can present
before CBI, the Central Bureau of Investigation, and say that this is this and who has done the murder. So this is just equivalent to the murder of all the institutions in India that they are doing. So we are really sometimes have to question the impartiality of the institutions. Even the Human Rights Commission, which never goes to Prayagraj, never goes to Jahangir Puri, but yes, they are always invited here. The members who are members of the NHRC. Similarly, even the CBI is in question by the Honorable Chief Justice of the Supreme Court. Even he has questioned its impartiality or even the accountability of her. Having said that, we are saying that there are a whole page of lies which the Home Minister himself is saying. He said that the body was being snatched away from the relatives by the police. False statement. And then he is saying that the relatives did not get time to say what they want to say. In fact, what was the crowd around the crime scene for? If that crime, if you say it's an unnatural death, what was the crowd doing there? So it's the police's duty for an investigation to be allowed. Now, Bengal police, the people of Bengal have faith in the Bengal police. These people do not trust their own police in their own states. We know UP police never does their job. Gujarat police is not allowed to function. We have seen it in the BJP states. So because they themselves are the police there. Here the Bengal police works and it wanted to investigate. It was obstructed. And that is a big issue that has to be addressed. And of course, when they claim that, yes, that he was a member of their party, they may claim, they've done it in the past, etc. They never appreciate the mourning. They are not there to sympathize with the member, the relative who has lost his son or the grandson. They don't do that. For them, it is quick, go, capture the body and do politics with it. We have seen fake videos in this state. We have seen doctored videos. We have seen manufactured news. So our leader, Mamata Banerjee, condemns every death. That is point one. And we really need to understand whether the Home Minister as a BJP Neta is basically here to give pep talk to his BJP members, because there is tremendous internal fighting, though of course it's their matter, but there is tremendous internal fighting. They don't know their own members. They don't know their own workers. Because here the workers just, if somebody wants to get a membership of the BJP, you give a missed call. Now, if you give a missed call and you become a member, how do you ever come to know who that person is? So look at the fallacy of the situation and look at the hollowness of their devotion to their party. So this is what we are saying, that if you're trying to give a big pep talk to your workers, you can control the infighting, but you cannot come and malign Bengal. That is what our position is here today about Arjun Chaurasia also, that we are there, our MLA, local MLA reached there, the local councillor reached there, and the local councillor and the MLA know their wards very well, and they have been there with the families. We have seen BJP in the past has taken lunch and dinner at various places claiming to be BJP families, and after that they have never even kept news of them. Similarly, even with Arjun's family will be looked after by the state of West Bengal and by Mamata Banerjee. These people will never turn their heads again to inquire how they are. আরো কয়েকটা কথা এটা বলার এই জন্য আছে, মানে বলার চেষ্টা করছি আমরা যাতে ওদের কানে যায়। তার কারণ হচ্ছে যে দ্রুততার সাথে এখানে একটা কিছু দেখাবার জন্য চলে আসলেন আমাদের ডক্টর শশী পাজা। বলেছেন যে কি ক্যাপাসিটিতে আসলেন, তিনি কি ভারতীয় জনতা পার্টির লিডার হিসেবে আসলেন নাকি তিনি হোম মিনিস্টার হিসেবে আসলেন? আমরা আনন্দিত হতাম যদি দেখতাম প্রয়াগরাজে চলে গেছেন, আমরা আনন্দিত হতাম যদি দেখতাম যে ললিতপুরে চলে গেছেন। ওনার এখানে এসে বলতে কি এতটুকুন এটা মনে হয়নি, নিজের মনের কাছে এটা কি কোনো প্রশ্ন উনি মন থেকে পাননি যে ললিতপুরে একটা মাইনর মেয়ে তার অভিযোগ লেখাতে গিয়েছে যেখানে, সেখানে তাকে আবার নির্যাতনের শিকার করেছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সেই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে তার মৃত্যু হচ্ছে, সবকিছু এই যে নির্যাতনগুলো, তখন কাউকে দেখা যাচ্ছে না যে তারা তাদের বাড়িতে যাচ্ছে। আমরা তো চাই, আমাদের সাধারণ সম্পাদক কুণাল ঘোষও বলেছেন যে আমরা খুশি হব যদি নেক্সট ফ্লাইটে গিয়ে উনি চলে যান এখান থেকে প্রয়াগরাজে,
গিয়ে ললিতপুরে চলে যেতে পারেন, কেন যাচ্ছেন না? উত্তরপ্রদেশ বলে তাই ভালো লাগছে, তাই ওখানটায় যা হচ্ছে তাই ভালো, আর এটা হয়ে গেল যা হচ্ছে তাই খারাপ। কোনো সবকিছুর মধ্যে পলিটিক্স খুঁজছেন, সবকিছুর মধ্যে রাজনীতি। কি করে জানছেন, কি করে জানছেন ইনভেস্টিগেশনের আগে যে এই ধরনের কথাগুলো যে উনি বলছেন? তাই আমরা জানতে চাইছি যে ভারতীয় জনতা পার্টির লিডার বলছেন নাকি হোম মিনিস্টার বলছেন। আর হোম মিনিস্টার কি বললেন, নাকি ভারতীয় জনতা পার্টির লিডার তিনি কি বললেন? তিনি বললেন যে কত মামলাতে সব দিয়ে দেওয়া হচ্ছে, কত এনএইচআরসি হিউম্যান রাইটস কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কত সবকিছু অন্যান্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, হিউম্যান রাইটস কমিশন এসেও নানা রকম কথা বলছে আমাদের বিরুদ্ধে, অর্থাৎ সরকারের বিরুদ্ধে। আমরা প্রশ্ন করতে চাই, হিউম্যান রাইটস কমিশনের মধ্যে মেম্বার কারা? তিনি কি ভুলে গেছেন দুজন মেম্বার রয়েছেন যারা কিন্তু সরাসরি ভাবে আরএসএস এবং বিজেপির সঙ্গে যুক্ত? তারা তো আছেন আতিফ রশিদ, যিনি এক্স বিজেপি দিল্লির চিফ এবং বিজেপির মিউনিসিপাল ইলেকশনেও দিল্লির তিনি কন্টেস্ট করেছেন, তিনি কন্টেস্টেড ক্যান্ডিডেট। আরেকজন হচ্ছেন রাজুল এল দেশাই, আরেকজন মেম্বার, যিনি গুজরাটের বিজেপি মহিলা মোর্চার চিফ, আর গুজরাটের মহিলা কমিশনেও তিনি সেখানেও রয়েছেন অ্যাজ হেড, অর্থাৎ চেয়ারপারসন হিসেবে রয়েছেন। আর অরুণ মিশ্রা, যিনি অ্যাকচুয়ালি হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন, চেয়ারম্যান, তিনি তো এর আগে বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী PM মোদি ইজ অ্যান ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ভিশনারি। তো তাদের কাছে আর কি আমরা আশা করতে পারি? তাই ওই একই ভাষায় কথা বলছেন বিজেপি লিডার না হোম মিনিস্টার, এটা আপনারা জিজ্ঞেস করবেন। এবং তার সাথে সাথে অনেকগুলো কথা উনি তুলেছেন, যে কথাগুলোর কিছুটা উত্তর দেবার দরকার। যেমন এখানে নাকি 1947 সালে জিডিপি ছিল 30%, আর এখন 22-এ নাকি সেটা হয়ে গেছে 3.3। 47 সালে কি আমরা এসেছিলাম? উনি কি ঘোরে আছেন না কিসে আছেন আমরা জিজ্ঞেস করতে চাই। মানে 47 সালে কি আমরা তৃণমূল কংগ্রেস এখানে ছিলাম? তাহলে কি বলতে চাইছেন? এই যে মিথ্যা এবং বিভ্রান্তিকর কথা বলে পুরো ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চান, এগুলো কিন্তু বাংলার মানুষ মেনে নেয়নি, বাংলার মানুষ মেনে নেবে না। আমাদের জিডিপি থেকে আমাদের জিএসডিপি বেশি, ওনার ভালো লাগছে না। জিডিপি যেখানে মাইনাসে চলে গেছে, আমাদের জিএসডিপি প্লাসে উঠেছে, পজিটিভ, ভালো লাগছে না। ওদের ইকোনমিক গ্রোথ ওরা ফিক্স করেছে 9 এতে আপনার 9 পয়েন্টসে, সেখানে আমাদের এত দুটো তিনটে ওয়েভের পরেও আমাদের গ্রোথ ফিক্সড আছে 12.8-এ, সেটা ওনার ভালো লাগছে না। এগুলো যদি ভালো না লাগে তাহলে কি উনি মিথ্যে কথা এখানে এসে বলে এবং বিভ্রান্তিমূলক কথা বলে পুরো ব্যাপারটাকে একটা অন্যদিকে ঘোরাবার চেষ্টা করবেন? এটা কি হিসেবে এসেছেন? ইউনিয়ন হেলথ মিনিস্টার, ইউনিয়ন হোম মিনিস্টার, নাকি উনি বিজেপির লিডার? এটাই তো বারবার আমরা জিজ্ঞাসা করছি। এবং বারে বারে প্রতি কথায় কত উত্তর দেব ভেবে পাচ্ছি না, আপনাদেরও হয়তো সেই ধৈর্য নেই যে সেগুলো শুনবেন। তো আমরা বারে বারে এই যে একের পর এক কি নিয়ে দেননি, ইলেকট্রিসিটি কেন বাড়ছে, কেন আরে আমরা তো 1500 কোটি টাকা খালি সাবসিডি দেওয়ার জন্য 3 বছরে আমরা পেট্রোল ডিজেলে খরচা করেছি। তুমি 97,000 কোটি টাকাটা দাও না বাপু। আসছো যে বড়, যাচ্ছ যে বড়, সরকারের তেল খরচ করে আসছো, নামছো, ঘুরছো, আর যাওয়ার সময় বুঝি পেট্রোল ডিজেলের কথা মনে পড়ছে না, আর আমাদের টাকা দেবার কথাও মনে পড়ছে না। 97,000 কোটি টাকা পাই, সেই টাকাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আপনি দিলে তো আমরা যা যা করার করে দেবো, আপনাকে বলতে হবে না। টাকাটা তো নিয়ে গেছেন এখান থেকে, বাংলার মানুষের টাকা নিয়ে গেছেন, টাকা দিচ্ছেন না। জিএসটি কম্পেনসেশন দিচ্ছেন না, জিএসটির সময় বাড়াননি, এই কোনোটাই কিন্তু বাড়ানো হয়নি, অর্থাৎ কম্পেনসেশনের যে টাইম বাড়ানো আজ অব্দি সেই নিয়ে একটা রা নেই মুখে। তো তাহলে হচ্ছেটা কি এখানে? এখানে নাকি সবই বেড়ে যাচ্ছে, অথচ দেখা যাবে সারা ভারতবর্ষে আপনারা যেখানে রাজত্ব করছেন সেখানে একটা মানুষের যা দৈনন্দিন দরকার, সেই দরকারে তাকে যা খরচা করতে হয়
তার থেকে বহু অংশে কম খরচা করতে হয় এই রাজ্যে, কারণ রাজ্যটার নাম বাংলা আর মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কি করে প্রো পিপল হতে হবে ওই শিক্ষা ওদের কাছ থেকে নেব না। গুজরাট থেকে এসে এখানে প্রো পিপলের শিক্ষা দিতে হবে না, আমরা বারবার এই কথাটাই বলছি। এবং আপনাদের কাছে ও ডক্টর শশী পাজাও এই বিষয়ে বলেছে। প্রশ্ন বলো। কমান্ড হাসপাতালে যে ময়না তদন্তটা ট্রান্সফার করা হলো হাইকোর্টের নির্দেশে, অবশ্যই এদিকে আপনি কি বলবেন? পোস্টমর্টম হবে, হাইকোর্ট নির্দেশ দিয়েছেন পোস্টমর্টম হবে। আরজি করে হলেও একই বেরোতো, কমান্ডে হলেও একই বেরোবে, যা বেরোবে তাই বেরোবে। মৃত্যুর কারণটা তো পাল্টাবে আমরা না, জানি না, কারণ পাল্টাবে না, মৃত্যুর কিন্তু কারণটা পাল্টাবে। এবার হাইকোর্ট কিভাবে দিয়েছেন আমরা জানি না, সব রিপ্রেজেন্টেশন গুলোই তো অবান্ত না। রিপ্রেজেন্টেশন। কথাটা হচ্ছে যে প্রাক্তন সভাপতি তাদের দলের দিলীপ ঘোষ যে স্টেটমেন্ট করেছেন, আজকে তারা ডক্টরসদের ক্রেডিবিলিটিটাকেও প্রশ্ন করছেন, বলছেন নাকি সব লেখা থাকে তারা শুধু সই করে দেন পোস্টমর্টম। এই যে সবকিছুতেই রাজনীতি আনা এবং কুলুষিত করা, আজকে সকলকে কাঠগড়ায় ধরছেন। এত মিথ্যে, এত বিভ্রান্তি, এটা বাংলায় চলে না। এবং পোস্টমর্টম তারা কোর্ট অর্ডারে করে নিয়ে গেছেন, মৃত্যুর কারণটা পাল্টায় না, মৃত্যুর কারণ একই থাকে। আমরাও চাইছি, জানতে চাইছি মৃত্যুর কি কি কারণ। নিশ্চয়ই নিশ্চয়ই দিলীপ ঘোষের স্টেটমেন্ট তো তাই বলে, উনি তো সবাইকে উঠতে বসতে অসম্মান করেন। কি করে আপনি দেখুন, অমিত শাহজি বলছেন যে আমি মমতা ব্যানার্জিকে 1 বছর সময় দিয়েছিলাম, তুমি তো তৃতীয়বার জিতেছো, 1 বছর। উনি কে সময় দেয়ার? মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 বছরের সময় দিয়েছে বাংলার মানুষ তৃতীয়বার জয় করে। উনি কে যে 1 বছরে আপ সুধর যাইয়ে? क्यों? आप कौन है? आप सुधरिए। তা আজকে যে এই এত অহংকার, এত দাম্ভিকতা, এটা তো ভালো নয়। এবং আজকে উনি বলছেন পেট্রোল ডিজেল তোমরা কমা, এটা তো এটা নিয়ে কোনো কথাই বলে না। পেট্রোলের দাম বাড়ছে, ডিজেল, গ্যাস, ওষুধ, স্বল্প সঞ্চয় কমছে। আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো কথা হয় না। তারা 25% বেশি পেট্রোলের ট্যাক্স নেয় আমাদের এই রাজ্যে, আর ডিজেলের 54%। শেষটা নিয়ে যায়, তাতে কি রাজ্য সরকারের কোনো এখতিয়ার আছে শেষের থেকে টাকা নেওয়া? গোটাটা তো নিয়ে যাচ্ছে, শেষ কমাক না, শেষ কমালেই সব কমে যাবে। আমরা তো ইতিমধ্যেই বেশ কিছুদিন ধরে 1 টাকার অলরেডি আমরা পেট্রোল ডিজেলের উপর 1 টাকা সাবসিডি দিয়ে আসছি, তাহলে ওরা কমাক না। আমার পার্সেন্টেজ তো কমে যাবে, টাকাটা যেই কমে যাবে পার্সেন্টেজ এক থাকলেও আমাদের যে টাকা আসবে তার থেকে সেটা কমে যাবে। এই অঙ্কটা উনি বোঝেন না, নাকি স্কুলে আবার যেতে হবে? না না, উনি হোম মিনিস্টার হিসেবে প্রথমে বলেননি, আরম্ভ করলেন বিজেপি নেতৃত্ব হিসেবে, নেতা হিসেবে। লাস্ট সেন্টেন্সে বলছে আমি এমএচএ কে বলবো, বলছে না বলেছে, এবং রিপোর্ট আসবে আর কি সেটা। এবং এটাকে ডিভাইড করতে হবে। এটা উনি কোন সত্তায় এসেছেন আর কি, কোন আইডেন্টিটিটা ওনার কাজ করছে এখানে, সেটা তো বলতে হবে রে বাবা। বাড়িতে এক একটা আইডেন্টিটি আমাদের থাকে, কারুর মা, কারুর স্ত্রী, এটা তো থাকে। আবার যখন আমরা বাইরে আসি তখন তো আমাদের আইডেন্টিটি চেঞ্জ হয় রাজনৈতিক লিডার হিসেবে। তো উনি কোন আইডেন্টিটি নিয়ে আছেন সেটা তো বুঝি না। অস্বাভাবিক মৃত্যু ঘটনা ঘটেছে, সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাচ্ছে, তাহলে তো এরকম নজির দেখা যায় না। তাহলে এক্ষেত্রে কি কোনো বৃহত্তর ষড়যন্ত্র? আমরা তো বলছি ষড়যন্ত্র তো বটেই, সমস্ত মানে পুরো গ্যামাট অফ ইনসিডেন্টস বলে দিচ্ছে যে এটা ষড়যন্ত্র, এবং উনি আগে বুঝে যাচ্ছেন। ষড়যন্ত্র না হলে উত্তরপ্রদেশে যখন ঘটনা হয়, গুজরাটে যখন হয়, দিল্লিতে যখন হয়, উন্নাওতে যখন হলো, হাথরসে যখন হলো, প্রধানমন্ত্রী নীরব, হোম মিনিস্টার নীরব, এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত যায়নি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যায়, ওনাকে শেখাতে হবে না, ওনাকে শেখাতে হবে না। আজকে এই যে সিবিআই তদন্ত দেওয়া হাইকোর্টে, সারা ভারতবর্ষে নজিরবিহীন যে এত সিবিআই তদন্ত হাইকোর্ট দিচ্ছে, কোনো রাজ্যে দেখা যায় না। তার থেকে প্রমাণ হচ্ছে যে হাইকোর্টের একদম আস্থানি রাজ্যের প্রশাসনের উপর, পুলিশ প্রশাসনের। উনি কি বললেন তার দ্বারা তো পরিচালিত হবে না রাজ্য, উনি এসে কি বলে গেলেন তার দ্বারা পরিচালিত হবে না। আমরা তো বলছি যেখানে হাইকোর্ট দিয়েছে করছে। যদি সিবিআই এর উপর ভরসা থাকতো তাহলে তারা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠালো কেন? এখন কেন পাঠায়নি? এখন কেন প্রয়াগরাজে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নেই? এখন কেন ললিতপুরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায়নি? তার মানে ওখানে ফ্যাক্টটা ফ্যাক্ট নয়, ওখানেরটা কি স্টোরি আর বাকিটা ফ্যাক্ট না। এখানে সিবিআই ইনকোয়ারি করছে তো, তারপরে এলো কেন?
আজকে এই ঘটনার পর আবার বিজেপি নেতৃত্ব বলছে রাজ্যে ছাপ্পান্ন জারি করা উচিত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা দাবি জানাবো। আমি পরিষ্কার ভাবে শুনেছি ভাই, উনি কিন্তু 356 দিকে যাননি। সুতরাং উনি বললেন আজকে বিজেপি লিডার বলেছে, আমার বলার দরকার নেই। অগ্নিমিত্রা পালের জবাব দিতে হবে, এটা আমার দরকার নেই। প্রথমে 355 যেখানে অমিত আর শাহ 356 ভালো এসেছেন, করে পড়তে বলুন। তিনি অমিত শাহ এসেছেন, 355 কি 356 কি, এটা তো ওনাকে বুঝতে হবে। যিনি বলছেন তাকে তো বুঝতে হবে। সুতরাং আমি খুব ভালো করে উনি কি বলেছেন শুনেছি, প্রশ্ন হয়েছে কিন্তু উনি তার জবাব দেননি। বলছি আচ্ছা, অতুল চৌরাশি কি কখনো তৃণমূলের কাজ করেছিল? মানে অখিল ঘোষ বলেছেন পুরো ভোটে উনি কাজ ওইখানে যিনি পৌর প্রতিনিধি নির্বাচিত, সেও বলেছিল যে সেভাবে কিন্তু নিউট্রাল ছিল, কিন্তু ক্লাবের ছেলে, আর আমাদের প্রচারের সময় আসতো, এটা বলেছে পৌরভোটে যিনি ওখানকার নির্বাচিত প্রতিনিধি। আজকে এরা পলিটিক্স করছে ডেড বডি নিয়ে। আরো এত অসত্য কথা তো বলে গেলে হবে না। আপনি জিএসডিপি এর নিয়ে প্রশ্ন করবেন, আপনারা কোনো উত্তর দেবেন না, রাজ্যে এসে দিনের পর দিন প্রশ্ন করবেন। আমাদের আরো কিছু কথা আছে, আর কি আছে? এনি পয়েন্ট কিছু এটা পুরো ধরে ধরে বলে দিই। বলে দিন আর পুলিশ কথা আছে পয়েন্ট বাই পয়েন্ট দলকে জানিয়ে তো বলে দিয়েছি ব্যাপারটা। আর সিবিআই তদন্ত করে তাহলে নিউট্রাল তো থাকবে। কোনো হিন্দি কিংবা ইংলিশ আছে? চাপে থাকবে যদি বলে দেয় স্বরাষ্ট্রমন্ত্রী হত্যা হয়ে গেছে। সো যে জিএসডিপি বলতে সিবিআই টা কে? জিএসডিপি সিবিআই এর এত জুজু কেন? সিবিআই কি আদৌ এটা কি লিগ্যাল? একটা স্টে আছে, মনে রাখতে হবে। স্টেট কিন্তু স্টে থাকলে এটা কিন্তু লিগ্যালাইজড হয়ে গেছে তাই তা নয়। দ্যাট জাজমেন্ট হোল্ডস দ্য ফিল্ড। গুয়াহাটি High Court's judgment holds the field. It's only a stay that has been granted by the Honorable Supreme Court, and that means the implementation part is stayed. But the judgment doesn't go. আমরা তো এটাই চাইছি যে বলুক না, কেন কোন কিসের জন্য ওটা নিয়ে হিয়ারিং হয় না, হয় নাটা কেন? গত বছর 2021-এর আগে যেই বিষয়গুলো নিয়ে কিংবা তারও আগে থেকে বিজেপি মনে করছিল এইগুলো নিয়ে পশ্চিমবাংলার মানুষের রায়টাকে প্রভাবিত করা যায়, তার মধ্যে একটা ছিল সিএএ এনআরসি নিয়ে। ষষ্ঠবার পার্লামেন্টারি কমিটি আবার আবেদন করেছে যে সময় দিতে হবে, আমরা এখনো রুলসটা করে উঠতে পারিনি। যারা পশ্চিমবাংলার মানুষকে এবং বলেছিলেন যে আমরা এক্ষুনি করে দিচ্ছি সিএএ এনআরসি, আমাদের নেত্রী বলেছেন, দায়িত্ব নিয়ে তিনি লড়েছেন এর বিরুদ্ধে এবং বলেছেন আমরা সবাই নাগরিক, কে এসে আমাদের নাগরিকতা টেনে নেবে সেটা আমরা দেখব। সুতরাং পরিষ্কার কথা, আজকে মতুয়াদের নিয়ে যেটা করছে দিদি বলে দিয়েছে পরিষ্কার, তারা ইতিমধ্যে নাগরিক। একটা নাগরিককে আবার দ্বিতীয়বার নাগরিক বানাবেন কি? এই যে প্রতিনিয়ত তারা এসে সিএ এনআরসি নিয়ে হয়তো তাদের যে টিম আছে যেটা ভেঙে পড়ছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে, ক্ষোভ প্রকাশ করছে, সেটাকে বোধহয় জোড়া দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা তো সত্য যে আজকে তারা অত্যন্ত শ্রদ্ধেয় এবং তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে সকলেই যেমন যা যা সুবিধে পায় একজন নাগরিক হিসেবে তারাও সেটা পাচ্ছেন। এবার ষড়যন্ত্র তো তাদের এটাই যে একজন নাগরিককে আরেকবার নাগরিক করবে বলে আমরা দিয়েছি। এই যেটা 2021-এর আগেও শুনেছি, গতকালকার ভাষণ যদি আপনারা তারিখটা সরিয়ে দেন ঠিক মনে হচ্ছিল না গতবারের আপনারা ভাষণ এবং ভিডিওটা দেখাচ্ছেন। সুতরাং যারা নাগরিক তারা নাগরিক রয়েছেন, তারা আবার তাদেরকে নাগরিক করার জন্য এই প্রয়াসটা না করেন, কারণ তাতে তারা অপমান করছেন তাদেরকে। নেত্রী বলে দিয়েছেন এবং উদ্বাস্তু কলোনিগুলো যেটা আছে, রেফিউজি কলোনি 94টা, তাকেও মান্যতা দিয়েছেন সবটাই। যদি এসসি সার্টিফিকেট করতে চান যেমন প্রত্যেকেরই প্রসিডিওর, সেই প্রসিডিওর মধ্যে তারাও রয়েছেন। সুতরাং এই যে বারংবার তাদেরকে একটা আলাদা করে দেয়া, এই যে তাদের মনের মধ্যে এইটা তৈরি করাটা আবারও বলি অপমান করা। সুতরাং তারা এই দেশের নাগরিক, এই রাজ্যে বসবাস করছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, স্বস্তিতে আছেন। সিএ এনআরসি হতে দেবেন না, নেত্রী পরিষ্কার বলে দিয়েছে। করোনা শেষ হলে হবে। করোনার কোন ওয়েভ? এটা কি চতুর্থ না পঞ্চম আবার আসতে পারে, না ষষ্ঠ আবার আসতে পারে? মানে এই বলে বলে হচ্ছে, আর এই বলে বলে কিছু মানুষকে বিভ্রান্ত করছেন এবং তাদের ভোটেই প্রাইম মিনিস্টার হয়েছেন, তাদের ভোট নিয়েই এখানে অনেক এমপি হয়েছেন। তারপরে গিয়ে এখন
করোনা হয়ে গেলে তারপরে হবে। এবং দেখুন বুঝুন কখন করোনা হবে, ওনারা তো জ্যোতিষী, দেখা যাক কখন করোনা যায়। ওটাও যদি বলে দিতেন তাহলে আমরা একটু বুঝতাম যে না তাহলে ঠিক আছে। ধন্যবাদ। দেখাবে তো একটুখানি, কিন্তু আমি বলে দিলাম। সে তো নিশ্চয়ই, এত টাইম তো আমরা